হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা ডেসক্রিপটিভ ম্যাথের ক্লাস করব, ঠিক আছে। মিসলেনিয়াস মেইনসের জন্য যেমন খুব ইম্পর্টেন্ট, এসআই মেইনসের জন্য কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতেই কিন্তু আসে। তো মিসলেনিয়াসে কিন্তু তোমরা ম্যাথগুলো ইংলিশে পাবে, এসআই এর ক্ষেত্রে কিন্তু বাংলাতে প্রশ্ন থাকে, ঠিক আছে। তো দেখো আজকের প্রথম অঙ্কটা কি বলেছে, দেরি করবো না, আগে আমরা ডাইরেক্ট ম্যাথে চলে যাচ্ছি। হ্যাঁ, বলেছে a bag contain 1 rupee 50 paisa and 20 paisa coins in the ratio of 8:9:11, ঠিক আছে। তো কি রয়েছে, একটা ব্যাগ রয়েছে, ব্যাগের মধ্যে কি রয়েছে, 1 টাকার কয়েন রয়েছে, খুব ভালো করে বুঝবে অঙ্কটা, ঠিক আছে। 50 পয়সার কয়েন রয়েছে আর 25 পয়সার কয়েন রয়েছে, ঠিক আছে। এবার এদের রেশিওটা কত বলেছে, 8:9:11 রেশিও। এই কয়েনগুলো রয়েছে। ইফ দ্য টোটাল মানি ইন দ্য ব্যাগ ইজ রুপিস 122 টাকা। এবার এখানে এই যে যতগুলো টাকা রয়েছে, এই ততগুলো টাকাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, 122 টাকা। টাকা তো লিখিয়ে দিলাম, ঠিক আছে, 122 টাকা। আচ্ছা, তো এবারে বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ কয়েন্স ইন ইচ টাইপ, মানে 1 টাকার কয়েন কতগুলো আছে, 50 পয়সার কয়েন কতগুলো আছে, 25 পয়সার কয়েন কতগুলো আছে। তো পরীক্ষায় যখন আসবে তখন কিভাবে লিখবে তোমরা, ঠিক আছে। তো প্রথমে লেখাটা কিভাবে শুরু করতে হবে, যে আ ব্যাগ কন্টেইন 1 রুপি 50 পয়সা এন্ড 20 পয়সা কয়েন্স ইন দ্য রেশিও অফ 8:9:11। তাহলে লিখছি, একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা রয়েছে দাঁড়ি, ঠিক আছে। একটা ব্যাগে 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা রয়েছে। এবারে আমরা কি লিখবো, এরপরে কি ইনফরমেশন দেওয়া রয়েছে, যে তাদের রেশিও কত, 8:9:11। তাহলে সেটা লিখে নেব, তাদের সংখ্যার অনুপাত 8:9:11। ধরি 1 টাকার মুদ্রা রয়েছে 8টি, 50 পয়সার মুদ্রা রয়েছে 9টি, আর 25 পয়সার মুদ্রা রয়েছে 11টি, ঠিক আছে। তাহলে এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে।
আচ্ছা, এবারে আমরা কি করব, এখানে দেখো অঙ্কটাতে কি বলেছে। অঙ্কটায় বলেছে ইফ দ্য টোটাল মানি ইন দ্য ব্যাগ ইজ 122 টাকা, তাহলে ব্যাগে মোট 122 টাকা রয়েছে। ঠিক আছে, তো সেই ইনফরমেশনটা আমরা এবার লিখবো। আচ্ছা, ওটা একটু পরে লিখলেও হবে। আমরা জানি একটি 1 টাকায় একটি 1 টাকার মুদ্রায় হয় 1 টাকা। ভালো করে বুঝবে এই জায়গাটা। তোমার কাছে যদি একটা 1 টাকার কয়েন থাকে, সেটা থেকে তুমি কি ভাববে তোমার কাছে ক টাকা আছে? 1 টাকা আছে। যদি 5টা 1 টাকার কয়েন থাকে, ঠিক আছে, এই যে ধরো এরকম 1 টাকার কয়েন, এরকম ধরো 5টা রয়েছে, তাহলে তোমার কাছে টোটাল কত টাকা আছে? টোটাল 5 টাকা আছে, তাই তো? তাহলে এখানে আমরা 1 টাকার মুদ্রা কতগুলো আছে ধরেছি? 8x টি। তাহলে 8x টি 1 টাকার মুদ্রা থাকলে তাহলে টোটাল কত টাকা হবে? 8x টাকা। তাহলে একটি 1 টাকার মুদ্রায় হয় 1 টাকা, সুতরাং 8x টি 1 টাকার মুদ্রায় হয় 8x টাকা। ঠিক আছে, আচ্ছা, সেম ভাবে দেখো, ধরো তোমার কাছে 1 টাকার মুদ্রা নেই, তোমার কাছে রয়েছে হলো 50 পয়সার মুদ্রা। 50 পয়সার মুদ্রা রয়েছে 6টা। তাহলে 50 পয়সার মুদ্রা 6টা থাকা মানে তোমার কাছে কত টাকা আছে? 3 টাকা। কেন? কারণ এই যে দুটো 50 পয়সা, দুটো 50 পয়সা মিলে কি হচ্ছে? 1 টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? আবার এই লেখাগুলোই কিন্তু শেখার অঙ্ক, তোমরা প্রত্যেকেই জানো, শর্ট ট্রিকে এরকম অঙ্ক বহুবার করেছো, কিন্তু ডেসক্রিপটিভে কি লিখবো, কারণ একটা লাইন যদি লিখতে ভুল হয়ে যায়, একটা স্টেপ যখন লিখতে ভুল হয়ে যাবে, তখন কি হবে? নাম্বারটা পার্ট মার্কিং এ চলে আসবে। ঠিক আছে, লেখার জায়গাগুলো ঠিক রাখতে হবে, এককগুলো ঠিক রাখতে হবে। ঠিক আছে, আবার দুটি 50 পয়সার মুদ্রায় হয় 1 টাকা। ঠিক আছে, দুটো 50 পয়সার মুদ্রায় হয় 1 টাকা, সুতরাং একটি 50 পয়সার মুদ্রায় হয় 1/2 টাকা। ঠিক আছে, সুতরাং এখানে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত বলেছে? 9x, আর 25 পয়সা হলো 11x। তাহলে 9x টি 50 পয়সার মুদ্রায় হয় কত হবে? 9x/2 টাকা। এই যখন এককগুলো, লাস্টের এককগুলো লিখবে, এগুলো কোনো ডট ডট দেবে না। ঠিক আছে, এগুলো এককটাই লিখবে। তাহলে এটা গেল হলো 50 পয়সার ব্যাপারটা। আচ্ছা, সেম ভাবে এবার আমরা কি করব? 25 পয়সারটা করব। আবার এবার 25 পয়সা দেখো, তোমার কাছে ধরো রয়েছে 25, 25, 25, 25, তাহলে টোটাল কত হবে? 1 টাকা, কারণ দুটো 25 মিলে 50, আবার দুটো 25 মিলে 50। তাহলে 4টে 25 পয়সা যদি তোমার কাছে থাকে, তোমার কাছে কত টাকা থাকবে? 1 টাকা। তাহলে আমরা লিখে ফেলবো আবার 4টি
25 পয়সায় হয়, 4টি 25 পয়সায় হয় 1 টাকা। তাহলে সুতরাং একটি 25 পয়সায় হবে 1/4 টাকা। সুতরাং কত 25-এর 11x, তাহলে 11x টি 25 পয়সায় হয় 11x ডিভাইডেড বাই 4 টাকা। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমাদের মুদ্রার সংখ্যা ছিল, এই যে আমরা মুদ্রার সংখ্যা দেখতে পেয়েছিলাম 8:9:11, এই মুদ্রার সংখ্যাটাকে আমরা কি করলাম, এবার টাকায় কনভার্ট করে দিলাম। ঠিক আছে, এবারে আমরা লিখব হলো যে মেইন ইনফরমেশনটা দেওয়া রয়েছে, দেখো অঙ্কটা একবার দেখে নি। কি বলেছে যে ব্যাগে মোট 122 টাকা রয়েছে। এবার এই ইনফরমেশনটা আমরা ইনক্লুড করব। কেন? কারণ আমরা পুরো বিষয়টাকে কিন্তু টাকায় কনভার্ট করে নিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা লিখব ব্যাগে রয়েছে মোট 122 টাকা। এবার ভালো করে বোঝো ব্যাপারটা। আমরা কি দেখলাম, 25 পয়সার কয়েন মিলে টোটাল কত টাকা, 11x/4। 50 পয়সার কয়েন মিলে টোটাল কত টাকা, 9x/4। 1 টাকার কয়েন মিলে টোটাল কত টাকা, 8x টাকা। এবার ব্যাগে বলেছে রয়েছে 122 টাকা, তাহলে এই সমস্ত টাকাগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা 122 টাকা পাবো। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং প্রশ্নানুসারে কি বলা যায়, 8x প্লাস 9x/2 প্লাস 11x/4 ইজ ইকুয়াল টু 122। ঠিক আছে, দুই আর 4, 2 একে 2, 2 দুগুণে 4, নির্ণেয় লসাগু কত হচ্ছে, 2 × 2 ইজ ইকুয়াল টু 4। তুমি জানো এটা 4 হবে, কিন্তু তাও আমরা করে দেখিয়ে দিলাম, কারণ বলা তো যায় না কোন এক্সামিনার কোন মুডে থাকে। তোমাকে কোনো রকম লুপ হোল রাখা যাবে না, সেটা তুমি যেটাই লেখো, ঠিক আছে, লেখো পড়ো যাই করো, কোনো রকম লুপ হোল রিস্ক নেওয়া যাবে না। কারণ তুমি এখানে আমাকে হয়তো 10টা প্রশ্ন করতে পারবে, ম্যাম এটা আপনি কেন করলেন, এটা না করলেও হতো, কিন্তু তুমি যখন মেইন এক্সাম দিচ্ছ তুমি কিন্তু এক্সামিনারকে ফার্দার কোনো কোশ্চেন করতে পারবে না যে আমি তো অঙ্কটা ঠিকই করেছি, আপনি কেন এই জায়গাটা নাম্বার কাটলেন। এটা তো করে দেখানোর কিছুই নেই, এটা তো খুব সহজ জিনিস, তাও আপনি কেন নাম্বার কাটলেন। তো এটা কিন্তু করে দেখাতে হবে। এক্সামিনারের মনে হতেই পারে দুম করে চারটা কোথার থেকে পেলো, ঠিক আছে, মনে হতেই পারে, তো এটা কিন্তু করে দেখাতে হবে। তো বা দিয়ে আমরা এবার কি লিখবো, লসাগু কত পেয়েছি, 4। তাহলে 1 4 4, 4 8 32x প্লাস 2 দুগুণে 4, 9 দুগুণে 18x প্লাস 4 1 4, 11x ইজ ইকুয়াল টু 122। বা কত হচ্ছে, 8 আর 1 9, 10 11 1, হাতে আমার 1, 1 আর 1 2, 3, 3 আর 3 6, 61x ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 122। বা x ইজ ইকুয়াল টু, সরি ঠিক আছে, x ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 122 গুণ 4 ডিভাইডেড বাই 61। এবারে খুব ইম্পর্টেন্ট স্টেপ, ভুলেও কাটাকাটি অঙ্কের মধ্যে করবে না, ঠিক আছে।
সাইডে নিয়ে চলে এসো জিনিসটাকে। 122 গুণ 4 ডিভাইডেড বাই 61। 61 দিয়ে কতবারে যাচ্ছে? 2 বারে। 2 1 2, 6 দুগুণে 12। তাহলে এটাকে কাটলাম 2 ইজ ইকুয়াল টু 8। তাহলে এখানে কি লিখবো? বা x ইজ ইকুয়াল টু 8। ওটা রাফে করা থাকবে, ঠিক এটার পাশেই রাফে একটা দাগ টেনে সাইডে করবে, ঠিক আছে? তাহলে x এর ভ্যালু আমরা কত পেলাম? 8 পেলাম। আচ্ছা, এবার দেখো অঙ্কটা কি বলেছে। অঙ্কটা কি চেয়েছে? বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ কয়েন্স অফ ইচ টাইপ। প্রত্যেকটা টাইপের যে কয়েন তাদের সংখ্যা বার করতে বলেছে। সংখ্যাগুলো আমরা কি ধরেছি? 8x, 8x, 9x আর 11x। তাহলে এই তিনটের ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে এবার আমরা কি লিখবো? x এর ভ্যালু 8 বেরিয়ে গেল। তাহলে সুতরাং 8x ইজ ইকুয়াল টু কত হবে? 8 ইন্টু 8 ইজ ইকুয়াল টু 64। অর্থাৎ ব্যাগে 1 টাকার মুদ্রার সংখ্যা 64টি। আবার ওদিকে কি আছে? 9x ইজ ইকুয়াল টু 9 ইন্টু 8 ইজ ইকুয়াল টু 72। অর্থাৎ কেউ কেটে দিয়ে চলে যেও না, এখনো কাজ বাকি আছে। ওই স্টেপটা যদি মিস করে যাও নাম্বার 1 নম্বর কেটে নেবে, ঠিক আছে? অর্থাৎ ব্যাগে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে? 72টি। 11x, 11 ইন্টু 8, 88। সেম ভাবে এই লাইনটা এখানে লিখবে যে ব্যাগে, অর্থাৎ ব্যাগে আমি আর লিখলাম না এটা, 25 পয়সার মুদ্রার সংখ্যা 88টি। অঙ্ক কি শেষ এখানে? একদমই নয়। এই স্টেপটা হওয়ার পরে কি লিখবে দেখো। এই স্টেপটা হওয়ার পরে, এটা আমি লিখবো না, এটা বলেই দিচ্ছি, এরকম ভাবে উত্তর লিখবে। প্রশ্নে যে শেষ সংখ্যাটার মানে লাইনটা রয়েছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ কয়েন্স ইন দ্য ব্যাগ, ঠিক আছে? তাহলে ব্যাগে উপস্থিত 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রার সংখ্যা যথাক্রমে 64টি, 72টি এবং 88টি। এইটা লিখে তোমাদের ম্যাথটা শেষ করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা হলো আমি টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে একটা ম্যাথ দিয়েছি। আচ্ছা, এই অঙ্কটা স্টার্ট করার আগে তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথের কিন্তু ব্যাচ রয়েছে, ঠিক আছে? ডেসক্রিপটিভ ম্যাথের কিন্তু অনলাইন ক্লাস রয়েছে, ঠিক আছে? যদি কেউ অনলাইন ক্লাস নিতে যাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়া মিসেলিনিয়াস জিএস এর কিন্তু তোমাদের নোটস প্রোভাইড করা হচ্ছে। নভেম্বর থেকে মে পর্যন্ত আমাদের ক্লাস চলেছে। তো সমস্ত নোট, হ্যাঁ, কতগুলো টপিক? 65 টপিকস আপাতত হয়েছে। 66ও হয়েছে, ওটা আমি দেবো, এখনো দেওয়া হয়নি। তো এতগুলো টপিক কিন্তু হয়ে গেছে, একদম কারেন্ট ইস্যুস কিন্তু রয়েছে। তো যদি নিতে চাও তো স্ক্রিনে যোগাযোগ করে ডিটেলসটা জেনে নিও, ঠিক আছে? চলো শুরু করছি। পরের অঙ্কটা দেখো ভালো করে।
বলেছে A and B are two stations 390 কিমি apart. তো এটা হলো A, এটা হলো B, ঠিক আছে। A আর B হলো দুটো স্টেশন, দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্স কত? 390 কিলোমিটার, ঠিক আছে। এখান থেকে এইটুকু ডিস্টেন্স, খুব ভালো করে বুঝবে অঙ্কটা। এখান থেকে এটুকু ডিস্টেন্স হলো 390 কিলোমিটার। বলেছে ইফ আ ট্রেন, এটা ইফ আ ট্রেন হবে, স্টার্টস ফ্রম এ, একটা ট্রেন কোথা থেকে স্টার্ট করছে? একটা ট্রেন স্টার্টস করছে হলো এই পয়েন্ট থেকে একটা ট্রেন স্টার্ট করছে কটার সময়? 10 AM, ঠিক আছে। সকাল 10টায় একটা ট্রেন এ পয়েন্ট থেকে ছাড়ছে and travels toward B at 65 কিমি পার আওয়ার। তাহলে এটা যেটা যাচ্ছে তার গতিবেগ কত? গতিবেগ হলো 65 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় এই ট্রেনটা 65 কিলোমিটার যেতে পারে। নেক্সট কি বলেছে? অ্যানাদার ট্রেন স্টার্টস ফ্রম বি, আরেকটা ট্রেন কি করলো? বি থেকে যাত্রা শুরু করলো। অ্যানাদার ট্রেন স্টার্টস ফ্রম বি কটার সময়? 11 AM, ঠিক আছে। সকাল 11টায় আরেকটা ট্রেন যাত্রা শুরু করলো। আচ্ছা, এবারে কি বলেছে? অ্যান্ড ট্রাভেল টুয়ার্ডস এ অ্যাট 35 কিমি পার আওয়ার। এটার গতিবেগ কত? এটার গতিবেগ হলো 35 কিলোমিটার পার আওয়ারে এটা যাত্রা শুরু করলো। বলেছে অ্যাট হোয়াট টাইম ডু দে মিট, কটার সময়, টাইমটা চেয়েছে, তারা মিট করবে। তো খুব ভালো করে বুঝবে, এই অঙ্কগুলো না বুঝলে কিন্তু করা সম্ভব না। তো প্রথমে আমরা একটা কাজ করব, দেখো 10টার সময় রওনা দিয়েছে, তাহলে ধরো যখন 11টা বাজে তখন ধরো এ এর পজিশন হলো এই পয়েন্টটা, এটা ধরো এ ড্যাশ, ঠিক আছে। তাহলে এ ড্যাশে যখন রয়েছে তখন কটা বাজে? 11টা বাজে। যখন এ ড্যাশে রয়েছে তখন 11টা বাজে। এবার এইখানে যখন রয়েছে তার মানে এই 1 ঘন্টায় কতটা ডিস্টেন্স এসেছে? 65 কিলোমিটার। একটা ডেটা পেয়ে গেলাম, পরে আমাদের কাজে লাগবে। যে 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টায় এ থেকে যেই ট্রেনটা যাত্রা শুরু করেছে সেটা কত কিলোমিটার এসেছে? 65 কিলোমিটার। এবার এটাও 11টা আর এখানেও তখন 11টা। এবার বি ট্রেনটা বি পয়েন্ট থেকে ট্রেন অন্য একটা ট্রেন যাত্রা শুরু করলো, তার গতিবেগ হলো 35 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা ধরলাম তারা এরকম একটা পয়েন্টে এসে মিট করলো। ধরলাম এটা হলো তাদের মিটিং পয়েন্ট। এম পয়েন্টে এসে তারা মিট করলো। তাহলে এইখানে যখন একটা ট্রেন রয়েছে 11টার সময়, এখানেও একটা ট্রেন রয়েছে 11টায়। খুব ভালো করে বুঝবে এই জায়গাটা, এই জায়গাটাই মেইন বোঝার। এবার এই ট্রেনটার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে যে সময় লাগবে, অ্যানাদার ট্রেনেরও এই বি পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে একই সময় লাগবে, কারণ দুটো ট্রেনই 11টা থেকে তখন যাত্রা শুরু করছে। 10-এর ব্যাপারটা কিন্তু হয়ে গেছে, 10টা নিয়ে কিন্তু আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। 10-এ 1 ঘন্টা ক্রস করে চলে এসেছে, আমরা 10টাকে আর মাথাতেই রাখবো না। এবার যা কাজ হবে এই 11টা ধরে কাজ হবে। যদি এই অঙ্কটা বোঝানোর পরেও কারো মনে হয় যে না ম্যাম বুঝতে পারিনি, তোমরা আমাকে একটু কমেন্ট করো যে ম্যাম এই অঙ্কটা আরেকদিন বুঝিয়ে দিলে ভালো হয়, এই জায়গাটা বুঝতে পারি, একটু মেনশন করে দিও। নেক্সট আবার যেদিন আমি ম্যাথের ক্লাস নিয়ে আসবো আমি এই অঙ্কটা আরেকবার ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। 10টার কাজ কমপ্লিট, 1 ঘন্টা ক্রস করে গেছে, বাজে 11টা। তাহলে 11টা থেকে মিটিং পয়েন্টে যেতে ধরো তারা মিট করবে দুপুর 1টার সময়, আমি সাপোজ এটা ধরলাম 1টার সময় মিট করবে। তার মানে এই যে 11টা 12টা 1টা 2 ঘন্টা,
তাহলে এখান থেকে যে ট্রেনটা গেছে তার 2 ঘন্টা লেগেছে এই ডিস্টেন্স কভার করতে, কারণ তার গতিবেগ বেশি 65 কিলোমিটার। আবার 2 ঘন্টায় অপর একটা ট্রেনও এই এখানে এসে একটার সময় এসে পৌঁছেছে, এটার গতিবেগ কম, তো এটা কম ডিস্টেন্স অতিক্রম করেছে। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবারে আমরা মূল অঙ্কের দিকে আস্তে আস্তে যাব, ঠিক আছে? চলো প্রথমে লিখে নেব কি লিখবো, যা যা ডেটা দেওয়া আছে লিখবো, ঠিক আছে? এ ও বি স্টেশনের মধ্যে দূরত্ব কত? 390 কিমি, ঠিক আছে? প্রথমে যখনই তোমরা অঙ্ক করবে ডেটাটা হলো মাস্ট, ফার্স্ট হলো তোমাকে ডেটাগুলো কিন্তু লিখে নিতে হবে। আচ্ছা, তারপরে কি লিখবো, যে একটা ট্রেন সকাল 10টায় এ স্টেশন থেকে যাত্রা শুরু করে যার গতিবেগ হলো 65 কিলোমিটার। চলো সকাল 10টায় একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, ঠিক আছে? সকাল 10টায় একটা ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে যার গতিবেগ, চেঞ্জ করে লিখবো, যার গতিবেগ 65 কিমি প্রতি ঘন্টা। অর্থাৎ এবারে একটু আমরা অঙ্কের কাজ করব। অর্থাৎ এই ট্রেনটি এক ঘন্টায় অতিক্রম করে 65 কিমি দূরত্ব, ঠিক আছে? এটা কেন অন্য কালি দিয়ে লিখলাম, কারণ এই স্টেপটা আমাদের ম্যাথ করতে হেল্প করবে, ঠিক আছে? এই স্টেপটা আমাদের ম্যাথ করতে হেল্প করবে। আচ্ছা, এবার আরেকটা কথা বলি, যখনই এরকম ধরনের অঙ্ক পাবে তখনই সবসময় মনে রাখবে অঙ্কটা যদি সহজ করতে চাও
ধরো ভগ্নাংশ টগ্নাংশ আসলো, যোগ বিয়োগ করতে অনেক বেশি খাটনি হবে। তো যদি ইজি করতে চাও সবসময় এই 390 যে দূরত্ব, এই দূরত্বটাকে সমান করতে হবে, তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যে করেই হোক আমি দূরত্বটাকে নিয়ে কাজ করব। তো দেখো প্রথম একটা কাজ কিন্তু আমরা করে ফেললাম, একটা স্টেপ কি, দূরত্ব 65 কিলোমিটার, মানে 390 এর মধ্যে 65 কিন্তু আমরা পেয়ে গেলাম। বাকি এবার এইটুকু ডিস্টেন্স আমাদের বার করতে হবে। এবারে লিখবো অপর ট্রেন বি স্টেশন থেকে 11 AM এ যাত্রা শুরু করে। অপর একটা ট্রেন কি করলো, বি স্টেশন থেকে সকাল 11টায় যাত্রা শুরু করলো। এই ট্রেনের গতিবেগ কত, 35 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, আচ্ছা 1 ঘন্টায় অতিক্রম করে 65 কিলোমিটার। আচ্ছা এখানে না আরেকটা লাইন একটু ইনক্লুড করতে হবে। এবার যে জিনিসগুলো ধরার আছে সেই জিনিসগুলো লিখবো। ধরি প্রথম ট্রেনটি ইলেভেন AM এ এ ড্যাশ স্থানে রয়েছে, দাঁড়ি। ঠিক আছে, এবার লিখবো আবার ধরা যাক সকাল, খুব ইম্পর্টেন্ট লাইন কিন্তু, 11টা হিসেবে তারা না উভয় ট্রেন এম স্থানে মিলিত হবে। এখানে লিখে দিই সকাল 11টা হিসেবে যদি আমরা ধরি তাহলে উভয় ট্রেন কি করবে, এম স্থানে মিলিত হবে। এবার দেখো যা যা লিখলাম তার সঙ্গে ছবিটা একবার মিলিয়ে নাও, যে 11টার সময় প্রথম ট্রেনটার অবস্থান কত, এই যে এ ড্যাশ। ঠিক আছে, প্রথম ট্রেনের অবস্থান হলো এ ড্যাশ। এবার ধরলাম সকাল 11টা হিসেবে, কারণ 10টার হিসাব আমরা ছেড়ে দিয়েছি, কারণ 10টার পরে 11টা 65 কিলোমিটার পেয়ে গেছে, ওটার কাজ কমপ্লিট। সকাল 11টা হিসেবে উভয় ট্রেন এম স্থানে এসে মিলিত হবে। এটা আমরা লিখে নিলাম কেন, আমাদের সুবিধার জন্য, যাতে আমরা অঙ্কটা খুব ইজিলি করতে পারি। এবার আমরা যদি না লিখে নিই আমরা কি কি জিনিস ধরে নিয়েছি, কি কি জিনিস দেখাচ্ছি, সেটা যদি না লিখি তাহলে তো মানে তুমি যদি লেখো হঠাৎ করে একটা এম নিয়ে আসলে, হঠাৎ করে একটা এ ড্যাশ নিয়ে আসলে, এক্সামিনার নাম্বার কেটে দেবে। কেন আনলে সেটা তোমাকে যুক্তি দিয়ে কিন্তু বোঝাতে হবে। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে আমরা আরেকটা কাজ কি করব বললাম, ডিস্টেন্সটা বার করব। ঠিক আছে, কোন কোন ডিস্টেন্স, একটা বার করব হলো এখানকার ডিস্টেন্সটা, আর একটা বার করব হলো এইখানকার ডিস্টেন্স। এবার দেখো যদি এই ডিস্টেন্সটা বার করতে পারি, এই ডিস্টেন্সটা আমরা অলরেডি জানি, তাহলে তিনটে ডিস্টেন্সকে যদি আমরা যোগ করি
যোগ করে আমরা বলতে পারি না ইজ ইকুয়াল টু 390, কারণ এ আর বি এর মধ্যে দূরত্ব হলো 390। এই অঙ্কগুলো যদি এইভাবে করো অনেক ইজিলি এটা কিন্তু মানে ক্যালকুলেশনটা অনেক ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, দেখো চলো তাহলে আমাদের ডিস্টেন্স বার করতে হবে। ঠিক আছে, টার্গেট হলো ডিস্টেন্স। যে ধরা যাক সকাল 11টা হিসেবে উভয় ট্রেন এম স্থানে মিলিত হবে। ধরি, এবার হলো মেইন ধরা, যেটা দিয়ে আমরা এবার অঙ্কে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে ক্যালকুলেশন পার্টে। 11 AM এর পরে উভয় ট্রেনের মিলিত হতে সময় লাগে x ঘন্টা। যে 11 AM এর পর উভয় ট্রেনের মিলিত হতে সময় লাগে x ঘন্টা, অর্থাৎ যুক্তিটা কিন্তু মাস্ট। ডেসক্রিপটিভ ম্যাথে তুমি প্রত্যেকটা লাইন কেন করছো সেই যুক্তিটা কিন্তু মাস্ট। আর এগুলো কিন্তু মুখস্থ করে হবে না। মানে এই যে আমি লিখছি জিনিসগুলো, হ্যাঁ আমি তো এমন না যে মুখস্থ করে রেখেছি কি কি লিখবো, অঙ্কটা পড়ে যা যা বুঝতে পারছি তাই তাই লিখছি। আবার লেখাটা ছোট হয়ে গেছে, যাই হোক। আচ্ছা, অর্থাৎ প্রথম ট্রেন ছবিটা আরেকবার একটু মনে করো, আমি আরেকবার একটু এখানটা এঁকে দিচ্ছি তাহলে ইজিলি মনে পড়ে যাবে ব্যাপারটা। এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি, এটা হলো এম, এটা হলো এ ড্যাশ, এটা মিটিং পয়েন্ট। ঠিক আছে, তাহলে প্রথম ট্রেন এ ড্যাশ এম দূরত্ব অতিক্রম করবে x ঘন্টায়। অঙ্কটা বোঝাটাই হলো মেইন ব্যাপার, এটা বুঝলে অঙ্কটায় কিচ্ছু নেই। দেখো প্রথম ট্রেন এ ড্যাশ এম মানে কোনটুকু, এইটুকু অতিক্রম করবে x ঘন্টায়। কেন আমরা বলেছি সকাল 11টার সময় এখানে, আবার এখানেও সকাল 11টা, তাই তো? তাহলে সকাল 11টার পর উভয় ট্রেনের মিলিত হতে সময় লাগছে x ঘন্টা। মানে যেটা আমরা বলেছিলাম যে সাপোজ ধরো 1টার সময় মিলিত হলো, তার মানে উভয় ট্রেনের মিলিত হতে কত সময় লাগছে? 2 ঘন্টা। তার মানে 2 ঘন্টায় এদিকের ট্রেনটা এখান থেকে এটুকু যেতে সময় যা নিয়েছে, এখান থেকে এটুকু আসতেও সেই সময় নিয়েছে, তাই তো? তাহলে প্রথম ট্রেন এ ড্যাশ এম দূরত্ব মানে এই ডিস্টেন্সটা কভার করতে কত সময় নেয়? x ঘন্টা। অনুরূপে অপর ট্রেন বি এম দূরত্ব অতিক্রম করতে সময় নেয় x ঘন্টা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তো, মনে করো প্রথম ট্রেনের গতিবেগ কত ছিল? 65 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই তো? তাহলে সুতরাং প্রথম ট্রেন, না এখানে সুতরাং লিখবো না,
প্রথম ট্রেনের গতিবেগ কত? 65 কিমি প্রতি ঘন্টা। আচ্ছা, এটা না বাংলায় এভাবে লেখো, এটা ইংলিশে লিখো না। 65 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে? তাহলে সুতরাং 1 ঘন্টায় অতিক্রম করে 65 কিমি। সুতরাং x ঘন্টায় অতিক্রম করে 65x কিমি। বোঝা গেল? এটা কিন্তু আমরা সূত্র ধরেও করতে পারতাম। হ্যাঁ, অপর ট্রেনটি অপর ট্রেনের গতিবেগ 35 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে? তাহলে সুতরাং x ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু গতিবেগ গুণ সময়, তাই তো? তাহলে গতিবেগ কত? 35 গুণ x ইজ ইকুয়াল টু 35x কিমি। দেখো, দুটো প্রসেসেই আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? যে যদি ঐকিক নিয়মে করো তাহলে এই প্রসেসটাই করতে পারো, আবার যদি মনে করো না আমি এরকম সূত্রে ফেলে করব, ঠিক আছে, তাহলে এই সূত্রে ফেলেও কিন্তু করতে পারো। কারণ গতিবেগ ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব ইজ ইকুয়াল টু কি হবে? গতিবেগ ইনটু সময়, করে এভাবেও করতে পারো, উভয় ক্ষেত্রে। আচ্ছা, এবার দেখো, এই যে পেলাম 65x আর এই যে পেলাম 35x, এটা কোনটা বলো তো? এইটুকু হলো 65x আর এইটুকু হলো 35x, আর টোটাল ডিস্টেন্স কত? 390, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং প্রশ্নানুসারে, এবারে আমরা মূল অঙ্কে চলে যাচ্ছি, ক্যালকুলেশনের পার্ট। প্রশ্নানুসারে 65 প্লাস 65x প্লাস 35x ইজ ইকুয়াল টু 390, কারণ মোট দুটো স্টেশনের মধ্যে দূরত্ব 390, ঠিক আছে? বা এই 65কে ওদিকে নিয়ে যাবো, এই দুটো যোগ করে দেবো, ঠিক আছে? তাহলে 5 আর 5 10 0, হাতে আমার 1, 6 আর 1 7 আর 3 10, 100x ইজ ইকুয়াল টু 390 মাইনাস 65। বা 100x ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 5 হাতে 10 হবে, 5 হলে হাতে আমার 1, 6 আর 1 7 8 9 2, আর এদিকে হচ্ছে হলো 3, 325। বা x ইজ ইকুয়াল টু 325 ডিভাইডেড বাই 100,
ঠিক আছে, তাহলে বা x ইজ ইকুয়াল টু কত হচ্ছে 3.25। তাহলে 3.25টা কি বেরোলো যে x ঘন্টা পরে তারা পরস্পর মিলিত হবে, তাই তো? অর্থাৎ 3.25 ঘন্টা পরে উভয় ট্রেন মিলিত হবে। এটা কিন্তু উত্তর নয়, এটা কিন্তু চাইনি। অঙ্ক করার পর সব সময় প্রশ্নটা বারবার করে পড়বে যে উত্তর যেটা চেয়েছে সেটাই আমি বার করছি, তো এখানেই কিন্তু অনেকে ভুল করে যায়। আচ্ছা, তাহলে 3.25 ঘন্টা ইজ ইকুয়াল টু 3 ঘন্টা যোগ 0.25 ঘন্টা, বা সরি বা না, ইজ ইকুয়াল টু 3 ঘন্টা প্লাস, ঘন্টা থেকে কিসে নেব আমরা, মিনিটে নেব, 0.25 ইন্টু 60 মিনিট, তাই তো? ঘন্টা থেকে মিনিটে নিতে গেলে কি করব, 60 দিয়ে গুণ করে দেব, ইজ ইকুয়াল টু 3 ঘন্টা প্লাস 25/100 ইন্টু 60 মিনিট। তাহলে কাটাকাটি হবে এই পাশে 25/100 ইন্টু 60, 25 দিয়ে 4 25 100, 4 15 60 ইজ ইকুয়াল টু 15। তাহলে কি লিখবো, 3 ঘন্টা যোগ 15 মিনিট, তার মানে 3 ঘন্টা 15 মিনিট। এবার অঙ্কে কি চেয়েছিল যে তারা কটার সময় মিট করবে, ঠিক আছে? আমরা এক্সটা কি হিসেবে ধরেছি, সকাল 11টা হিসেবে, তার মানে সকাল 11টার 3 ঘন্টা 15 মিনিট পরে তারা মিট করবে, মানে 11টা 12টা 1টা 2টো 2:15 সময় তারা মিট করবে। আচ্ছা, সকাল 11টা হিসেবে উভয় ট্রেন 3 ঘন্টা 15 মিনিট পরে, অর্থাৎ 2:15 PM, 11টা 12টা 1টা 2টো 2:15 PM এ মিলিত হবে। এটা কিন্তু অঙ্কের মধ্যেই হলো। এবারে তোমাদের লিখতে হবে হলো উত্তর বলে আলাদা, হতে পারে হয়তো একই লাইন, ঠিক আছে, কিন্তু তোমাকে উত্তর বলে আলাদা কিন্তু লিখতে হবে, নালে কিন্তু নাম্বার কাটা যাবে, পার্ট নাম্বার কিন্তু কাটা যাবে, ঠিক আছে? অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক, আর একটু বড় মানে বোঝার আছে অঙ্কটার মধ্যে। তো আশা করি বুঝতে পেরেছো, বাট যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আরবার অঙ্ক কিছু নিয়ে চলে আসবো, ঠিক আছে? তোমাদের যদি কোনো ম্যাথ সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো যে ম্যাম এই অঙ্কটা সলভ করতে পারছি না, তো আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্ত সমস্যার সমাধান করার। তো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।